নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো তোমরা সকলেই জানো বর্তমানে রাজ্যের পরিস্থিতি কি। 8ই আগস্ট যে জুনিয়র ডক্টর পিজিটির আরজিকর মেডিকেল কলেজে যিনি জুনিয়র ডক্টর হিসাবে তার ইন্টার্নশিপ করছিলেন চেস্ট বিভাগে, তো তাকে কিন্তু গভীর রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। বলা হচ্ছে যে সেমিনার হলে তিনি রেস্ট নিতে গিয়েছিলেন এবং তখনই কিন্তু এই কার্যকলাপ করা হয়েছে এবং ময়নাতদন্তে উঠে এসেছে যে তাকে শুধু হত্যাই নয়, তার সাথে রেপও করা হয়েছে। কিন্তু তাকে কিন্তু তার যে এই যে ডেথ ইনসিডেন্ট, প্রথমে কিন্তু এটাকে সুইসাইড হিসাবে হাসপাতালের কর্তৃপক্ষ বারবার বলছিলেন যে তিনি সুইসাইড করেছেন। এবং তারপরেই উঠে আসে আন্দোলন এবং সেখানকার ডাক্তাররাও দাবি করতে থাকে ময়নাতদন্তের। এবং ময়নাতদন্তের পর উঠে আসে যে এই যে ডাক্তার তিনি সুইসাইড করেনি, তার উপর নির্মম অত্যাচার হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার পরবর্তী সময় তাকে হত্যা করা হয়েছে। এবং তার পরবর্তী সময়ে সেখানে তার মৃতদেহের পাশে একটি হেডফোন পাওয়া যায় এবং সেই হেডফোনকে কেন্দ্র করে তিনি সেইখানকার কলকাতা পুলিশ যারা সেই তদন্ত করছিলেন প্রথমের দিকে, তো শুরুর দিকে তদন্ত করছিলেন, তো তারা সঞ্জয় রায়কে মেইন অ্যাকিউজ হিসাবে গ্রেপ্তার করেন। এখন তার পরবর্তী সময়ে প্রশ্ন উঠে আসে সেখানকার যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যে তিনি কিন্তু এই যে ডেথ ইনসিডেন্ট, এই ডেথটাকে সুইসাইড বলে চালনা করার চেষ্টা করছিলেন। তো তাকে রিজাইনের জন্য বাধ্য করা হয় এবং তাকে তিনি শুরুতে রিজাইন করে দেন বিভিন্ন রকম দোহাই দিয়ে, যে তিনি তার মেয়ের মতনই তাকে দেখেন এবং তারই মেয়ে, এবং পরে কিন্তু রিজাইন দেন। কিন্তু দেখা যায় যে 9 ঘন্টার মাথাতে রাজ্য সরকার কিন্তু তাকে নতুন একটা পদ দেয় ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানকারও প্রিন্সিপাল পদে তাকে আসীন করানো হয়। এবং তারপরেই কিন্তু কলকাতা হাইকোর্ট বলেন যে যেখানে তার পেছনেও প্রশ্ন উঠছে, এই যে সন্দীপ ঘোষ তার উপরে প্রশ্ন উঠছে, তো সেখানে কেন রাজ্য সরকার তাকে আবার নতুন পদ দিলেন। সেখানে তাকে কিন্তু ছুটিতে যাওয়ার কথা বলা হয় হাইকোর্টের তরফ থেকে। তারপর তিনি ছুটিতে চলে যান, কিন্তু তারপরেও দেখা যায় সে ছুটিতে, অর্থাৎ তিনিও সেখান থেকে রিজাইন দেওয়ান এবং পুনরায় রাজ্য সরকার আবারও কিন্তু তাকে স্বাস্থ্য ভবনে নতুন একটি পদে আসীন করেন। তো এর থেকে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে থাকে যে রাজ্য সরকারের কেন এই সন্দীপ ঘোষের প্রতি এত টান, তাকে কেন রিজাইন দেওয়ার পরে পরবর্তী সময় নতুন নতুন পদে তাকে আসীন করা হচ্ছে রাজ্য সরকারের দ্বারা। তো রাজ্য সরকারের প্রতিও তাদের একাধিক ক্ষোভ, যেখানে মমতা ব্যানার্জি কিন্তু প্রথমের দিকে বলছিলেন যে তিনি 7 দিনের মধ্যে যদি কলকাতা যে পুলিশ রয়েছে তারা যদি তদন্ত সঠিকভাবে চালাতে না পারে, সিবিআইয়ের হাতে তিনি কিন্তু এই কেসকে তুলে দিবেন তদন্তের জন্য। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে 7 দিনের অপেক্ষা কিন্তু হাইকোর্ট করেনি। হাইকোর্ট 7 দিনের পূর্বেই এই কেসকে সিবিআইয়ের হাতে তুলে দেন এবং তার পরবর্তী সময় দেখা যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পথে নেমে যান এই ইনসিডেন্টের বিরুদ্ধে। অর্থাৎ এই যে ঘৃণ্যকর হত্যা ঘটেছে, এই যে নির্মম হত্যা এই যে মহিলা ডাক্তারটির সাথে ঘটেছে, তো তার জাস্টিসের জন্য কিন্তু তিনি আন্দোলনে নামেন, তার যত আর কি অন্যান্য নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে। তো এখানেও সাধারণ মানুষের প্রশ্ন উঠে যায় যে যেখানে তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, নিজেই মুখ্যমন্ত্রী, নিজেই পুলিশ মন্ত্রী, তাহলে তিনি কার বিরুদ্ধে আন্দোলনে নামছেন। তো এগুলো হচ্ছে একাধিক প্রশ্ন উঠে আসছে সরকারের বিরুদ্ধে, এবং সরকারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উঠে আসছে এইসব দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ মানুষের, যে কেন সরকার এইসব কিছুকে এইসব করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের একটা ধারণা সাধারণ মানুষের, এবং সাধারণ মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে যে 27শে আগস্ট নবান্নের অভিযান করবেন, তারা মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে প্রশ্ন করবেন। তো এ তো গেল সিবিআই এর হাতে কেস তুলে দেওয়া এবং সরকার পক্ষের যে বিভিন্ন রকম পদক্ষেপ, এবং তার পরবর্তী সময়ে যে সাধারণ জনগণের যে সেই সব নিয়ে সরকারের সাথে মতবিরোধ, এবং দেখা গেছে যে ডার্বি ম্যাচও ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময় ডার্বি ম্যাচ কে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল পুলিশের যথেষ্ট পরিমাণ পুলিশ না থাকার কারণে। তো দেখা যায় যে পরবর্তী সময়ে রাস্তায় যখন সেই ডার্বি ম্যাচে যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা একসাথে আসে, তখন দেখা যায় যে পুলিশ যথেষ্ট পরিমাণ সেখানে ছিল। তো সেখানে কেন ডার্বি ম্যাচকে ক্যান্সেল করা হলো সেই নিয়েও কিন্তু সেখানে দেখা গেছে এই যে তিলোত্তমা মহিলা ডক্টর, তার জাস্টিসের জন্য কিন্তু সকলেই রাস্তায় নামে এবং সরকারের বিরুদ্ধে কিন্তু একটা স্লোগান তারাও ওঠায় এবং জাস্টিসের জন্য ওঠায়। এবং সেখানে কিন্তু ময়নাতদন্তে উঠে আসছে যে যে পরিমাণ এই
ডাক্তারের শরীরের ভেতর সিমেন পাওয়া গেছে সেটা যথেষ্ট পরিমাণ একজনের জন্য নয়, এটা একাধিক লোকের কাজ হতে পারে, এবং তাকে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং একাধিক যে শরীরে কামড়ের দাগ, আঁচড়ের দাগ দেখা গেছে, সেটা একজনের পক্ষে কখনোই করা সম্ভব নয়। তো এটা এখন কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। তো সেজন্যই কিন্তু সিবিআই, যার হাতে তদন্ত তুলে দেওয়া হয়েছিল, তারা কিন্তু কোর্টের কাছে পলিগ্রাফ এই টেস্টের জন্য কিন্তু দাবি করেছিলেন। তো সেই পারমিশন তারা পেয়ে গেছেন, এবং সেই পারমিশন পাওয়ার পরে কিন্তু সেই পলিগ্রাফ টেস্টটাকেও করা হয়েছে শনিবার এবং রবিবারে। শনিবারে সন্দীপ ঘোষের সাথে অন্যান্য আরো 3 জনের টেস্ট করা হয়েছে, এবং রোববার দিন সেন্ট্রাল, কলকাতার যে সেন্ট্রাল জেলে এই সঞ্জয় রায়কে রাখা হয়েছে, সেখানে তার এই পলিগ্রাফ টেস্ট করা হয়। কারণ শনিবার দিন তাকে টেস্ট করানো হতো, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে সেই টেস্ট রোববার দিন করা হয়, এবং আরো অন্যান্য 2 জনেরকেও এই পলিগ্রাফ টেস্ট করা হয়, যাদেরকে সন্দেহের চোখে দেখছে এই সিবিআই। তো সেখানে কিন্তু পরবর্তী সময়ে, টেস্টের পরবর্তী সময়ে, যখন ANI একটি নিউজ সংস্থা, তারা যখন সিবিআই এর কাছে জানতে চায়, তখন কিন্তু সিবিআই বলে যে বহুত কুছ হ্যায়, মানে এই যে পলিগ্রাফ টেস্ট তারা চালিয়েছে, তারা যে এই পলিগ্রাফ টেস্ট করেছে, এই পলিগ্রাফ টেস্ট করার পরে এমন কিছু হয়তো তথ্য উঠে আসছে, যার মাধ্যমে পরবর্তী সময় দেখা যাবে আরো কিছু, দেখা যাবে নতুন নতুন রাঘব বোয়াল সামনে আসতে পারে। এমন কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে এই বহুত কুছ হ্যাঁ মানে আরো অনেক কিছু আছে, এই যে তদন্ত, এই তদন্তের ভেতরে অনেক কিছু উঠে আসছে, এটা কিন্তু সিবিআই বলতে চেয়েছে। তো এটা যেহেতু তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা কোর্টের কাছেই পেশ করবে তারা, এটা অবশ্যই সাংবাদিকদের নিউজ পোর্টালে আমরা সামনে আসবে না উঠে। তো এটা সময়ের সাথে সাথে ক্লিয়ার হবে বিচারের মাধ্যমে। তো এই যে কেস চলছিল, এই কেসে কিন্তু সন্দীপ ঘোষকে যারা বলা হচ্ছে, অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে সন্দীপ ঘোষও কিন্তু এর সাথে জড়িত রয়েছে, এই ইনসিডেন্টের সাথে জড়িত রয়েছে, এবং তার পরবর্তী সময় উঠে আসছে যে এই সন্দীপ ঘোষ মোটেও একজন ভালো ব্যক্তি ছিলেন না। তিনি কিন্তু বিভিন্ন রকম স্ক্যামের সাথে যুক্ত ছিলেন। সেখানে দেখা গেছে যে আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে প্রিন্সিপাল, তিনি বিভিন্ন রকম করাপশনের সাথে যুক্ত রয়েছেন। যেমন সেখানকার যে মেডিকেল বায়োকেমিক্যাল যে ওয়েস্ট রয়েছে মেডিকেলের ক্ষেত্রে, দেখবে তোমার যা হাসপাতাল নার্সিংহোমে গেলে পরে দেখবে যে সেখানকার বিভিন্ন রকম কিন্তু সেখানকার যে ওয়েস্ট গুলো রয়েছে, সেই ওয়েস্ট গুলো নিয়েও তার বিরুদ্ধে স্ক্যাম উঠে আসছে। তো এই হচ্ছে ইনসিডেন্ট উঠে আসছে, কিন্তু পরবর্তী সময়ে এর ক্লিয়ারেন্স আরো উঠে আসবে, এবং সিবিআই তার বাড়িতেও কিন্তু রেড করেছে, এটাও কিন্তু পরবর্তী সময় শোনা যাচ্ছে। এবং হোয়েন আস্কড বাট কংক্রিট এভিডেন্স, তো কংক্রিট এভিডেন্স রয়েছে এর সপক্ষে, এরকমই কিন্তু বলছেন। ঠিক আছে, যখন কংক্রিট এভিডেন্সের ব্যাপারে বলেছে, সংবাদ মাধ্যম সিবিআই এর কাছে জানতে চেয়েছে, তখন কিন্তু সিবিআই এটাই বলেছে যে বহুত কুছে মানে দেয়ার ইজ আ লট, মানে অনেক কিছু রয়েছে এই যে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। তবে আমরা পলিগ্রাফ টেস্টটা কি তা আমরা পরবর্তীতে জানছি, ভিডিও শেষ ভাগে, তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, এই যে সঞ্জয় রায়, যাকে এই কলকাতা রেপ কেস এবং মার্ডার কেসের সাথে মেইন অ্যাকিউজ হিসাবে ধরা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল, একটি মাত্র হেডফোনের, যার হেডফোন সেই মৃতদেহের, সেই মহিলা ডক্টরের মৃতদেহের পাশে পাওয়া গেছিল, তো সেই প্রমাণ সাপেক্ষে কিন্তু এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সাধারণ জনগণ এবং সেখানকার ডাক্তাররা বলছে যে সেখানে শুধু যে সঞ্জয় রায় অ্যাকিউজড, এটা তারা মানতে রাজি নয়, কারণ একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। এবং যেই মাত্র কোর্টের সামনে তাকে বলা হয়েছে যে তাকে পলিগ্রাফ টেস্ট করা হবে, সে কিন্তু সেই কোর্টের সামনেই কাঁদতে থাকে এবং বলতে থাকে যে হি ওয়াজ বিং ফ্রেমড, তার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে ফাঁসানো হয়েছে। when consent was sought from him for the polygraph test, যেই মাত্র তাকে পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে, সঞ্জয় রায় broke down in court and claimed that he had not committed a crime, যে সে ক্রাইম করেনি। এখন প্রশ্ন হচ্ছে, যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি কিন্তু বিন্দুমাত্র তার মধ্যে অনুশোচনা ছিল না, বিন্দুমাত্র ভয় ছিল না যে সে এরকম একটা ঘৃণ্যকর কাজ করেছে, এবং তাকে বরং শোনা গিয়েছে যে তিনি সেটাই করেছেন
এবং তার জন্য তাকে ফাঁসি দেওয়া হোক, তার কোনো যায় আসে না, এরকমও কিন্তু কথা তার মুখে থেকে শোনা গিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এটাই বলা হয়েছিল। কিন্তু সেখানে দেখা গেছে যে তিনি 360 ডিগ্রি ঘুরে গিয়ে যখন তাকে পলিগ্রাফ টেস্টের কথা জানানো হলো, তিনি কিন্তু কোর্টের সামনে কাঁদতে শুরু করেন এবং বলেন যে তাকে ফাঁসানো হচ্ছে, তার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি কোনো রকম ক্রাইমের সাথেই যুক্ত নয়, এই টাইপের, এই ধরনের। তো এখানে একটা প্রশ্ন উঠে আসছে, কিন্তু আবার ময়নাতদন্তে বলা হচ্ছে যে তিনি যুক্ত ছিলেন এবং বিভিন্ন রকম যে সিসিটিভি ফুটেজ সেখানেও দেখা গেছে যে আর জি কর মেডিকেল কলেজে একাধিকবার তাকে দেখা গেছে, সেই সেমিনার হলের সামনেও তাকে দেখা গেছে যেই সময় ইনসিডেন্ট ঘটেছে তার নিকটবর্তী সময়ে। তো এখানে কিন্তু প্রশ্ন উঠে আসছে যে সঞ্জয় রায় এখন কি এই জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করছে, এভিডেন্সকে আরো কমপ্লিকেটেড করার চেষ্টা করছে, এমনটা কিন্তু সন্দেহ করা হচ্ছে। তো কেন যে প্রথমে নিজেই সবকিছু স্বীকার করে নিল যে তিনি করেছেন এবং তাকে ফাঁসি দেওয়া হোক, তিনি কেন আবার এই সময় এসে কথা বয়ান চেঞ্জ করছেন, এটা কিন্তু প্রশ্ন উঠে আসছে। রয় হ্যাড রিপোর্টেড সেই পলিগ্রাফ টেস্ট উড প্রুভ দি ইনোসেন্স, যে রয় বলেছে যে এই পলিগ্রাফ টেস্ট তার যে সততা সেটা প্রমাণ করবে, এটাও কিন্তু বলেছেন। তো তার মধ্যে কেন এখন হঠাৎ এতটাই কনফিডেন্স চলে আসলো যে এই পলিগ্রাফ টেস্ট তার সততা প্রমাণ করবে, যেখানে ময়না তদন্তে তাকে কিন্তু সন্দেহ করাই হচ্ছে যে তিনিও এই ঘৃণ্যকর হত্যার সাথে যুক্ত রয়েছেন। সঞ্জয় রয় kept muttering things after she was sent to the presidency jail. When entering the jail prison cell, Sanjay Rai reportedly saying he did not know anything, as reportedly also request to be sleep peacefully. মানে দেখো, এই যে সঞ্জয় রায় তিনিও যে কম ক্ষমতাশালী এমনটা নয়, কিন্তু তাকেও ভিআইপি সেলে রাখা হয়েছে। বিভিন্ন তথ্য কিন্তু এটাই উঠে আসছে যে তাকেও ভিআইপি সেলে রাখা হয়েছে এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানকার সেলের যে পুলিশ ছিলেন এবং গার্ড ছিলেন তার সাথে যখন কথোপকথনের কথা বলা হচ্ছে, তো সেখানে বলা হচ্ছে যেখানে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে বলেন যে তিনি এই ব্যাপারে কোনো কিছুই জানেন না, যে তাকে ঘুমোতে দেওয়া হোক শান্তিপূর্ণভাবে। এবং তাকে কিন্তু ভিআইপি সেল, যেখানে মন্ত্রীরা থাকেন, মন্ত্রীদেরকে অ্যারেস্ট করা হলে যেই রকম সেলে রাখা হয় সেই সব সেলে কিন্তু তাকেও রাখা হচ্ছে। তো তার যে একটা বড় শেল্টার রয়েছে, এটা কিন্তু নির্দ্বিধায় উঠে আসছে এবং পলিগ্রাফ টেস্টে কিন্তু এটাই সম্ভাবনা করা হচ্ছে যে সিবিআই এর যে বক্তব্য রয়েছে যে অনেক কিছু রয়েছে, তো কি রয়েছে, কি বড় বড় রাঘব বোয়াল কি সামনে উঠে আসতে পারে, এমনকি কোনো কিছু রয়েছে এবং এর পেছনে আরো কি কি স্ক্যাম লুকিয়ে রয়েছে সেটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যদিও এই পলিগ্রাফ টেস্টকে কিন্তু একদম যে চিরন্তন সত্য, এর মাধ্যমেই যে অপরাধ পুরোপুরি প্রমাণিত হবে এমনটা কিন্তু নয়। এর আগেও একাধিকবার দেখা গেছে যে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে অনেক নির্দোষীয় দোষ শাস্তি পেয়েছে। তো একে কিন্তু চিরন্তন সত্য হিসাবে একজনকে অপরাধী ঘোষণা করতে পারে না এই পলিগ্রাফ টেস্ট, এমনটাও কিন্তু বলা হয়। A team of polygraph specialists flown to the Kolkata from Central Forensic Science Laboratory থেকে এসেছে, যেটা দিল্লিতে অবস্থিত, আর এটা এই টেস্টকে কন্ডাক্ট করেছে সেই টিম। সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশের দ্বারা অ্যারেস্ট করা হয়েছিল 10ই আগস্ট, কারণ 9ই আগস্টে ইনসিডেন্ট সামনে এসেছিল সকাল নাগাদ, এবং তার পরবর্তীতে কিন্তু তদন্তের মাধ্যমে হেডফোনের পায় এবং সেখানে হেডফোনকে কানেক্ট করে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় কলকাতা পুলিশের দ্বারা। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে বিভিন্ন রকম এভিডেন্সকে টেম্পার করার চেষ্টা করা হয়েছে এবং সেই সাপেক্ষে কিন্তু হাইকোর্ট সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তার একদিন পর যে ঘটনা ঘটেছিল, বডি অফ 31 years old medic was found in the seminar hall of the medical college, এবং দেখা বলা হচ্ছে যে এই যে সেমিনার হল তার পার্শ্ববর্তী যে রুম ছিল ডক্টরদের ওয়েটিং রুম, সেই রুম কিন্তু এই ইনসিডেন্ট ঘটার পরেই সিবিআই তদন্তের চালু করার পূর্বে কিন্তু সেই রুমটিকেও ভাঙা হচ্ছে, অর্থাৎ সেমিনার রুমের পাশের রুম, অপোজিট সাইডের রুম। তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে অনেকে ধারণা করছে যে এই যে মার্ডার এবং খুন রেপ করার ঘটনা ইনসিডেন্টটা সেই ডক্টরের রুমেই করা হয়েছিল, তারা সন্দেহ করছে। এই কারণে সেই রুমকে ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন রকম এভিডেন্সকে টেম্পার করার জন্য, এবং সবকিছু ইনসিডেন্ট করার পরেই সেই ডক্টরকে সেমিনার রুমে নিয়ে গিয়ে শুয়ে রাখা হয়েছে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং একটি সিসিটিভি ফুটেজে বলা হচ্ছে যে দেখা গিয়েছে যে ব্লুটুথ হেডফোন ফাউন্ড নিয়ার দি কলকাতা ডক্টরস বডি,
এই যে কলকাতা মেডিকেল কলেজের ডক্টরস এর বডি ছিল, তার নিকটে যেটা বললাম তোমাদেরকে হেডফোন পাওয়া গেছে, ব্লুটুথ হেডফোন, সিসিটিভি ফুটেজে সেই হেডফোনটাও কিন্তু সেই সঞ্জয় রায়ের গলায় দেখা গিয়েছিল। রিজাল্টেড ইন দি অ্যারেস্ট অফ দি সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে সেই কারণে অ্যারেস্ট করা হয়েছে। অ্যাকর্ডিং টু দি ইনভেস্টিগেশন নোটস, সঞ্জয় রায় ওয়াজ অ্যালিজলি সিন ইন entering the seminar hall of the college where the body was found at around 4 AM। তো যেটা তোমাদেরকে পূর্বেই বললাম যে এই রকম হেডফোন এবং সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে, সিসিটিভি ফুটেজের উপর নির্ভর করে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন থেকেই যাচ্ছে যে অনেকেই তার এই যে ডক্টরের যে মৃতদেহ এবং সেখানে যে একাধিক কামড়ের দাগ এবং তার যে চোখে চশমা ভেঙে ঢুকে যাওয়া, সেখান থেকে রক্ত বের হওয়া এবং তার শরীরের ভেতরে যে পরিমাণ লিকুইড পাওয়া গিয়েছে সেটা একজনের নয়। তবে সেই লিকুইডের পরিমাণ কেউ বলছে 100-150 মিলিগ্রাম, আবার কেউ বলছে 150 গ্রাম। সেটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে, আমি সেটাকে বলছি না, ঠিক আছে। কিন্তু সেটা যে একার কাজ নয় এটা কিন্তু বলা হচ্ছে বারংবার। তাহলে আমরা এখন জেনে নেব এই যে পলিগ্রাফ টেস্ট, এই পলিগ্রাফ টেস্টটা আসলে কি, কেন এই পলিগ্রাফ টেস্টের উপর জোর দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দি পলিগ্রাফ টেস্ট? এই পলিগ্রাফ টেস্ট, যাকে লাই ডিটেক্টর টেস্ট বলা হয়, লাই ডিটেক্টর অর্থাৎ মিথ্যাকে, যে যদি কেউ মিথ্যে বলে সেটা কিন্তু তার যে শারীরিক অঙ্গভঙ্গি, যেমন ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন, স্কিন কন্ডাক্টিভিটি, মানে আমাদের শরীরের ত্বক রয়েছে তারও কিন্তু অঙ্গভঙ্গি, তারও যে সেখান থেকে ঘাম বেরোনো, সোয়েটিং, এর মাধ্যমে কিন্তু উঠে আসে বিভিন্ন রকম তথ্য। সেটা অবশ্যই ডিজিটাল মাধ্যমে উঠে আসে বিভিন্ন প্রোগ্রামিং এর মাধ্যমে। সেখানে দেখা যায় তার পালস রেট কি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার দেওয়া চলাকালীন, এবং তার ব্লাড প্রেশার সেই মুহূর্তে কিরকম কি পরিস্থিতি রয়েছে, এই বিভিন্ন রকম ডেটার মাধ্যমে সেখানকার যে স্পেশাল টিম থাকে তারা অ্যানালাইজ করে এবং তার মাধ্যমে কিন্তু বিভিন্ন তথ্যকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। তবে সেটা কিন্তু 100% যে কারেক্ট হবে সেটা কিন্তু নয়, এবং এটার মাধ্যমে পুরোপুরি যে কোনো দোষীকে দোষী প্রমাণিত বা কোনো নির্দোষীকে নির্দোষ প্রমাণিত করা যাবে সেটাও কিন্তু একটা কন্ট্রোভার্সি রয়েছে। তো এই লাই ডিটেক্টর টেস্ট মিথ্যাকে ইন্ডিকেট করার টেস্ট বলা হয়, যদিও এটাকে পলিগ্রাফ টেস্ট সব থেকে অ্যাকুরেট ভাবে বলা হয়। লাই ডিটেক্টর টেস্ট নট ইজ অ্যাকুরেট ফ্রম কলিং ফ্রম where a person is asked a series of question, যেখানে সেই ব্যক্তিকে, যাকে অ্যাকিউজড করা হয় সেই ব্যক্তিকে কিছু প্রশ্নের সিরিজ, অবশ্যই সেই প্রশ্ন আগে থেকে তৈরি করে নেওয়া হয় এবং সেই এমন কিছু প্রশ্ন করা হয় যার মাধ্যমে সে সেই ঘটনার সাথে যুক্ত কিনা যাতে বোঝা যায় এবং তার সত্যতাকে বাইরে নিয়ে আসা যায়, সেরকমই কিন্তু প্রশ্ন সেট করা হয় এবং তাকে সেই প্রশ্নের মাধ্যমে বাধ্য করা হয়, অর্থাৎ তাকে তার সত্যতাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করা হয়। এই টেস্ট অনুযায়ী দি ডিসেপটিভ অ্যান্সার উইল প্রডিউস physiological response that can be differentiated from those associated with non-deceptive answer। তো এর মাধ্যমে তার যে অ্যান্সার থাকবে সেটাকে কতটা অ্যাকুরেট ভাবে বলছে এবং কতটা সত্যতা রয়েছে সেই অ্যান্সারের পেছনে, সেটাই কিন্তু এই টেস্টের মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়। তো কিভাবে এই পলিগ্রাফ টেস্ট করানো হয়? যখন এই পলিগ্রাফ টেস্টের সেশন শুরু হয় সেখানে প্রি টেস্ট ইন্টারভিউ করা হয়, যেখানে প্রিলিমিনারি ইনফরমেশনের সাথে কিছু প্রশ্ন করা হয় এবং যেখানে উইল লেটার বি ইউজ টু ডেভেলপ ডায়াগনস্টিক কোশ্চেন, যেখানে পরবর্তী সময়ে কিছু ডায়াগনস্টিক কোশ্চেনও করা হয়, ঠিক আছে। তো প্রথমে খুব সহজ সহজ প্রশ্নই করা হয় সেই অ্যাকিউজডকে এবং পরবর্তীতে সেই কোশ্চেনের লেভেল কিন্তু হার্ড থেকে হার্ড হতে থাকে। ডিউরিং দিস ফেজ, এই ফেজ চলাকালীন যার উপর এই এক্সামিন হয় উইল গো ওভার দি টেস্ট কোশ্চেন, অর্থাৎ এক্সামিনার যার উপরে, অর্থাৎ বলছি না যে এক্সামিনার যারা প্রশ্ন সেট করেন সেই এক্সামিনার কিন্তু সেই কোশ্চেনের যে লেভেল সেটাকে বাড়িয়ে দেয়। দি এক্সামিনি অ্যান্ড ফ্যামিলি
is him or her with the test process. After this, a STEAM test is conducted, is which the subject is asked to lie deliberately and tester reports that he was able to detect this lie. তো সেখানে স্টিম টেস্ট করা হয়, স্টিম টেস্টও একটা করা হয়, সেই যে প্রশ্ন উত্তর পর্ব চালানোর পরে একটা স্টিম টেস্ট করা হয়, যেখানে সাবজেক্ট টু আস্ক টু লাই ডেলিভারি, যেখানে লাই সে মিথ্যা বলছে কিনা কন্টিনিউ সেটাকে আইডেন্টিফাই করার জন্য, এবং সেই টেস্ট রিপোর্ট যেটা এই মিথ্যাকে ডিটেক্ট করতে সাহায্য করে। অ্যাকচুয়াল পলিগ্রাফ টেস্ট শুরু হয় আফটার দিস, যখন the investigator gives and collect many polygraph chart throughout the chart collection phase. তো এই যে প্রশ্ন উত্তর চলে সেখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা এরকম কিন্তু গ্রাফ আসতে থাকে, যে তার পালস রেট, তার হার্ট বিট, তার ব্লাড প্রেশার কি চলছে, এবং তার যে সোয়েটিং লেভেল মানে ঘামের পরিমাণ কতটা, সেই প্রশ্নের অ্যান্সার চলাকালীন সে সমস্ত তথ্য ডেটাকে একসাথে করে নিয়ে কিন্তু তারা পরবর্তী সময়ে এই পলিগ্রাফ টেস্টের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। A series of question and chart will differ depending on the number of topics and techniques used. বিভিন্ন রকম টপিক এবং টেকনিক ইউজ করে এই সিরিজ কোশ্চেনের যে সিরিজ সেটাকে তৈরি করা হয়। The subject passes the test if the physiological response to the diagnosed question are larger than those to the relevant question. তো এখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রকম কোশ্চেন করা হয়, সেখানে শর্ট কোশ্চেনও থাকে, বিভিন্ন রকম লার্জার কোশ্চেনও কিন্তু সেখানে দেখা যায়। এখন প্রশ্ন উঠে আসে যে তোমাদেরকে প্রথমে বললাম যে এই যে পলিগ্রাফ টেস্ট এটা কি অ্যাকুরেট, 100% অ্যাকুরেট? এর মাধ্যমে কি কোনো অপরাধীকে অপরাধী বলে প্রমাণ করে দেওয়া সম্ভব হবে? এখানে কিন্তু প্রশ্ন উঠে আসছে বারংবার। দেখো, এই টেস্ট করার পূর্বে কিন্তু অবশ্যই কোর্টের রায় লাগে। কোর্টের রায় ছাড়া সিবিআই চাইলেই এই টেস্টকে কন্ডাক্ট করতে পারে না কোনো অ্যাকিউজড বা কোনো ক্রিমিনালের ওপর। তো অবশ্যই তাকে কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হয়, এবং অবশ্যই কোর্ট পারমিশন দেওয়ার পরে এই পলিগ্রাফ টেস্ট করানো হয়। তো এই পলিগ্রাফ টেস্ট কতটা অ্যাকুরেট এখানে বলা হচ্ছে, দেখো কি, এই পলিগ্রাফ টেস্ট আর নট সাইন্টিফিক্যালি প্রুভেন। সাইন্টিফিক্যালি প্রুভেন নয় এই পলিগ্রাফ টেস্ট। টু হ্যাভ কমপ্লিট সাকসেস রেট, এটা যে কমপ্লিট 100% সাকসেস রেট এটাও বলা হচ্ছে না যে এর 100% সাকসেস রেট রয়েছে সাইন্টিফিক ভাবে। এবং গভর্নমেন্ট বডিজ generally suggest that the tests are often inaccurate and are an imperfect or invalid means of assessing truthfulness. তো অনেক সময় দেখা যায় যে সরকার এবং বৈজ্ঞানিক ভাবেও কিন্তু এটাকে মান্যতা দেওয়া হয় না, এবং তার যে প্রসেস সেখানেও দেখা যায় পরবর্তী যে রেজাল্ট আসে সবসময় অ্যাকুরেট আসে না, ইনঅ্যাকুরেট আসে প্রায়, এবং ইনভ্যালিড ভাবে তারা কিন্তু এটাকে তার সত্যতা সম্বন্ধে কিন্তু প্রশ্ন তোলে। While the guilty subject are likely to become more anxious when they are reminded of the text validity, there are risks of innocent subjects being equally or more anxious than the guilty. তো এখানে বিভিন্ন রকম অ্যাংসাস এবং গিল্টির ব্যাপারে প্রশ্ন উঠে আসে, যে পুরোপুরি 100% এটা তথ্য সামনে নিয়ে আসে না, ঠিক আছে, কেউ অ্যাংসাস অবস্থায় রয়েছে, তো সেখানেও কিন্তু এটা যে কারেন্ট একদম অ্যাকুরেট তথ্য দেবে সেটা নয়। The result of polygraph test is not considered a confession. এটা যে অপরাধী তার অপরাধকে কনফেস করছে এমনটাও নয়, এমনটাও মানা হয় না, এবং is not admissible in a court of law. এবং কোর্টের যে আইন, কোর্টের যে ল, সেখানেও কিন্তু এটা সেইভাবে গ্রহণযোগ্য নয়। তবে প্রমাণের হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে, এবং দেখা যাচ্ছে যে বলতে পারো মোর অফ পার্সেন্টেজ যেখানে প্রুভ হয়ে গেছে যে এই সেই অপরাধী এবং আরো কিছু প্রমাণের প্রয়োজন, সেখানে এই টেস্টকে সাপোর্টিভ হিসাবে কাজে লাগানো যেতে পারে, এমনটাও কিন্তু সেখানে বলা হচ্ছে। কিন্তু 100% এটাকে কিন্তু কোর্ট প্রুভ হিসাবে নেয় না, এবং অপরাধীর কনফেশন হিসাবে কিন্তু এটাকে গ্রহণ করে না, ঠিক আছে। The tests are done only to assist investigators to their proofs and obtain leads from suspects. মানে এখানে বলা হচ্ছে যে যারা ইনভেস্টিগেশন চালাচ্ছে তাদের সুবিধার্থে এই প্রসেসটা তারা
তাদেরকে পারমিশন দেওয়া হয় কোর্টের তরফ থেকে, তাদের যাতে পরবর্তী যে ইনভেস্টিগেশন প্রসেসকে আরো তারা সহজে কমপ্লিট করতে পারে এবং আরো কিছু রাঘব বল যদি তার সাথে যুক্ত থাকে এবং আরো কোনো মাথা যুক্ত থাকে, আরো কিছু যদি ক্রিমিনাল মাইন্ডেড লোক তার সাথে যুক্ত থাকে, সেই ক্রিমিনাল ক্রাইম ইভেন্টস এর সাথে যুক্ত থাকে, তো সেই মাথাকে বের করে আনার জন্য এই টেকনিককে ইউজ করা যেতে পারে। কিন্তু কোনো রায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই টেস্টকে কোনো কোর্টের লয়ে কিন্তু এটার মান্যতা নেই, এমনটা কিন্তু বলা হচ্ছে। তো দেখো এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে সর্বপ্রথম এই যে পলিগ্রাফ টেস্ট সর্বপ্রথম কবে ইউজ করা হয়েছিল ভারতে? সর্বপ্রথম ভারতে ইউজ করা হয়েছিল, ইন্ডিয়াতে ইউজ করা হয়েছিল 2008 সালে ভারতের কোর্টের দ্বারা ব্যবহার করেছিল, এবং সেটা ব্রেইন ইলেকট্রিক্যাল অসিলেশন সিগনেচার প্রফাইলিং টেস্ট থেকে অ্যাডপ্ট করা হয়েছিল, এবং যেখানে এভিডেন্স হিসাবে কাজ করানো হয়েছিল, যেখানে একজন ওম্যান, একজন মহিলা তার ফিয়ান্সে মানে হবু হাজবেন্ড যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে মার্ডার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার ক্ষেত্রে কিন্তু এই সিগনেচার প্রফাইলিং টেস্টকে, ব্রেইন ইলেকট্রিক্যাল অসিলেশন সিগনেচার প্রফাইলিং টেস্টকে ব্যবহার করেছিল, যেটা বর্তমানে পলিগ্রাফ টেস্ট হিসাবে পরিচিত, এবং সেই সময়টাই সর্বপ্রথম কিন্তু এই পলিগ্রাফ টেস্টকে ব্যবহার করা হয়েছে। ফার্স্ট পলিগ্রাফ ওয়াজ ক্রিয়েটেড 1921 সালে প্রথম ক্রিয়েট করা হয়েছিল, যেখানে ক্যালিফোর্নিয়ার বেস্ট পলিসম্যান ফিজিওলজিস্ট জন এ লারসন devised an apparatus to simultaneously measure continuous changes in blood pressure, heart rate, respiration rate, order to aid in detection of deception. লারসন হেনরি and কিলার 1932। তো 1921 সালে যে জন এ লরসন অর্থাৎ জন অগাস্টাস লরসন তিনি কিন্তু সর্বপ্রথম এই পলিগ্রাফ টেস্ট ক্রিয়েট করেছিলেন 1921 সালে, এবং তার পরবর্তীতে সময়ে উইলিয়াম মল্টন মার্স্টন এন্ড জেমস ম্যাকজি কিন্তু তারা কিন্তু এটাকে আরো ডেভেলপ করেছে, পরবর্তী সময়ে এটাকে প্রচলনও করেছে আরো ভালোভাবে 1932 সাল থেকে। তো সেখানে কিন্তু এই ব্লাড প্রেসার, হার্ট রেট, রেসপিরেশন রেট এটা উল্লেখ করা ছিল, এবং সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু এই টেস্ট করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে বারংবার যে এই টেস্টকে 100% লয়ের মানে কোনো শাস্তিযোগ্য হিসেবে বা গ্রহণ, এই প্রমাণ সাপেক্ষ প্রমাণকে ব্যবহার করা হয় না, এটাকে যারা তদন্ত করে তাদের সুবিধার্থে, তাদের তদন্তের হেল্প জন্য কিন্তু এই পলিগ্রাফ টেস্টকে করা হয়। তো যেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু রাজ্যের পরিস্থিতি, বিভিন্ন রকম আন্দোলন চলছে এই তিলোত্তমার হত্যার এগেনস্টে এবং জাস্টিস পাওয়ার জন্য। তো দেখা যায় পরবর্তী সময় কি আপডেট আসে, এবং পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং পরবর্তীতে এটা কিভাবে কাজে আসে, এবং পরবর্তী সময় আরো কি রাঘব বল সামনে চলে আসে কিনা এই তদন্তের প্রেক্ষিতে। যদিও সন্দীপ ঘোষকে বলাই হচ্ছে, সন্দীপ ঘোষকে এর পূর্বে একাধিকবার সিবিআই ডেকেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এক একদিন 14 ঘন্টা থেকে 15 ঘন্টা কন্টিনিউ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তার যে সহকারী কলিগরা ছিলেন, যে তিলোত্তমার যে কলিগরা সেদিন রাতে যাদের সাথে ডিনার করেছেন তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এই পলিগ্রাফ টেস্ট। তো সেখানে টেস্ট করা হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন রকম তথ্য কিন্তু উঠে এসেছে, সিবিআই তথ্যে বলা হচ্ছে, সিবিআই বলছে যে অনেক কিছু আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে তথ্য অনেকটাই হয়তো উঠে এসেছে এবং সেটা পরবর্তীতে ক্লিয়ার হবে, সময়ের অপেক্ষা শুধু। তো এই ছিল ইনসিডেন্ট, কি এই পলিগ্রাফ টেস্ট তোমাদেরকে বললাম, এবং কি বর্তমান পরিস্থিতি এই কেসে। তো পরবর্তী সময় আরো আপডেট আসলে আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আপকামিং ভিডিওর জন্য। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সচেতন থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।